ছেলেমেয়েরা সহজ পাঠের আসরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা পড়ছিলাম আদরিণী গল্পটা, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা। তৃতীয় পরিচ্ছেদ পর্যন্ত আমাদের পড়া হয়ে গিয়েছিল। এইবার আমরা চতুর্থ পরিচ্ছেদ শুরু করছি। যে সময়ের ঘটনাটা আমরা এর আগে পড়লাম, অর্থাৎ সেই হাতি চাওয়া জমিদারের কাছ থেকে, তার না দেওয়া, জয়রাম মুখুজ্জের হাতি কেনা, আদরিণী নামে একটি হাতি কেনা, বিয়েবাড়ি থেকে ঘুরে আসা এবং পরে জমিদারকে তার যোগ্য জবাব দেওয়া যে তিনিও হাতি কিনতে পারেন। এই পর্যন্ত এসে আমরা থেমেছিলাম। চতুর্থ পরিচ্ছেদের শুরুতে বলা হচ্ছে এই যে আগে যে ঘটনাটা ঘটলো তারপর আরও 5 বছর চলে গেছে। এই 5 বছরে কিন্তু মোক্তার মশাইয়ের অবস্থার অনেকটাই পরিবর্তন হয়েছে। তার কারণ হচ্ছে নতুন নিয়মে পাশ করা মোক্তার, যে মোক্তারি করতেও পরীক্ষা দিয়ে পাশ করে আসতে হয়, এই রকম মোক্তারে জেলা কোর্ট ভরে গেছে। শিথিল নিয়ম অর্থাৎ ঢিলে ঢালা নিয়মে যারা আগে ঢুকেছিলেন, কাজ করতে করতে শিখেছিলেন, তাদের সময়টা চলে গেছে। এখন যারা আসছে তারা রীতিমতো পরীক্ষা দিয়ে পাশ করে আসছে। কেমন? তার ফলে কি হলো, ক্রমে ক্রমে অর্থাৎ ধীরে ধীরে মুখোপাধ্যায় মহাশয়ের আয় কমতে লাগলো। আগে যত উপার্জন করতেন এখন তার অর্ধেক হয় কিনা সন্দেহ, অথচ ব্যয় প্রতি বছরই বেড়ে যাচ্ছে, বর্ধিত হচ্ছে, মানে বেড়ে যাচ্ছে। তার 3টি পুত্র, খেয়াল রাখবে যে জয়রাম মুখুজ্জের 3টি ছেলে, প্রথম 2টি মূর্খ, মানে একেবারেই লেখাপড়া জানে না, বংশবৃদ্ধি ছাড়া আর কোনো কর্ম করিবার যোগ্য নহে। শুধু যে লেখাপড়া জানে না তা নয়, তাদের বোধবুদ্ধিও সেই রকম। তারা দেখে যে ছোট থেকে তাদের বাবার রমরমা আইন ব্যবসা, মোক্তার হিসেবে তিনি অত্যন্ত নামী, কাজেই তারা মনে করেছে যে তাদের তো জীবনটা যাবে বাবার উপর নির্ভর করে, খেয়ে বসে আনন্দ করে এইভাবে। তার ফলে তারা নিজেরা যে দাঁড়ানো, নিজের পায়ে দাঁড়ানো, বাবার পাশে দাঁড়ানো, বাবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রোজগার করা বা চেষ্টা করা, কোনোটাই তারা করেনি, বা বাবার সম্পত্তিকে রক্ষা করা কোনো কাজটাই তারা করেনি। শুধুমাত্র বংশবৃদ্ধি করেছে, অর্থাৎ বিবাহ করেছে, বিবাহের পর তারা ক্রমাগত তাদের সন্তানাদি হয়েছে। তার ফলে কি হয়েছে, সংসার বড় হয়েছে এবং সংসারে খাবার লোক বেড়েছে, অথচ আয় করছে একটি মাত্র মানুষ, জয়রাম মুখুজ্জে, আর যার আয় ক্রমাগত কমছে। কনিষ্ঠ পুত্রটি কলিকাতায় পড়িতেছে, সেটি যদি কালক্রমে মানুষ হয় এই মাত্র ভরসা। ছোট ছেলে কলকাতায় পড়াশোনা করছে, যদি সে মানুষ হয়ে বাবার পাশে দাঁড়ায় এটাই তার ভরসা। এই যে আইন ব্যবসা যেটা করেন মুখোপাধ্যায় মশাই, সেটার প্রতি তাঁর আর অনুরাগ নাই, বড় বিরক্ত হইয়া উঠিয়াছেন। অর্থাৎ দেখো, এটাও ঘটনা যে মানুষ একটা সময়ের পর তো প্রত্যেকটা মানুষকে রিটায়ার করতে হয়, অবসর নিতে হয়, অর্থাৎ তার কর্মক্ষমতা, তার শারীরিক মানসিক যে ক্ষমতাটা, সেটা ধীরে ধীরে কমে আসে, তাই তাকে অবসর নিতে হয়। তারও আর ভালো লাগছে না। শুধু তাই নয়, তার পরিবেশ পরিস্থিতি পাল্টে যাচ্ছে। এই যে পাশ করা মোক্তাররা এসে গেছে, তার উপার্জন কমে যাচ্ছে, তার কদর কমে যাচ্ছে, এটা তো তাকে কষ্ট দিচ্ছে, তাই না? তা ছোকরা মোক্তারগণ যাহাদিগকে একসময় উলঙ্গাবস্থায় পথে খেলা করিতে দেখিয়াছেন, তাহারা এখন সামলা মাথায় দিয়া ব্র্যাকেটে লেখা মুখোপাধ্যায় পাগড়ি বাঁধিতেন, সেকালে মোক্তারগণ সামলা ব্যবহার করিতেন না। মুখোপাধ্যায় মাথায় একটা পাগড়ি বাঁধতেন, যে বলেছিলেন না যে মাথায় একটা পগ্গ বেঁধে, সেই পাগড়ি। আর সামলা হচ্ছে একরকমের টুপির মতন একটা জিনিস, যেটা পরবর্তীকালে মোক্তাররা ব্যবহার করত। যেসব বাচ্চা বাচ্চা ছেলেদের উলঙ্গাবস্থায়, অর্থাৎ একেবারে ছোটবেলায়, যখন এতটাই শিশু যে জামা কাপড় পরা না পরার
পার্থক্যটা তারা সেভাবে বুঝতে পারে না, বা সেই যে লজ্জাবোধ সে জিনিসটাই তার তৈরি হয়নি, এতটাই শিশু। এই রকম অবস্থায় যাদেরকে দেখেছিলেন তারা এখন সামলা পড়ে তার প্রতিপক্ষে দাঁড়িয়ে চোখ মুখ ঘুরাইয়া ফরফর করিয়া ইংরেজিতে হাকিমকে কি বলিতে থাকে তিনি কিছুই বুঝিতে পারেন না। এইখানেই হচ্ছে তফাৎটা তৈরি হয়ে যাচ্ছে, যে ইংরেজিতে যে তারা কি বলছে এটা তিনি বুঝতে পারছেন না, কারণ তিনি ইংরেজিটা জানেন না। পার্শ্বস্থিত মানে তার পাশে বসা ইংরেজি যারা জুনিয়রকে জিজ্ঞাসা করেন উনি কি বলছেন, জুনিয়র তখন তাকে তর্জমা করে অর্থাৎ ট্রান্সলেশন করে প্রসঙ্গ যখন বুঝাইতে বুঝাইতে অন্য প্রসঙ্গ চলে উপস্থিত হয়, মুখের জবাব মুখেই রহিয়া যায়, নিষ্ফল রোষে তিনি ফুলিতে থাকেন। নিষ্ফল রোষে কেন ফুলছেন? অর্থাৎ ভীষণ রাগ হচ্ছে তার, কিন্তু যেটা হচ্ছে ওরা একটা যুক্তি, মানে তার প্রতিপক্ষের যে মোক্তার তিনি একটা যুক্তি দিলেন, সেই যুক্তিটার কে কাটার মতন যুক্তি কিন্তু মোক্তার মশাইয়ের কাছে আছে, মানে মুখুজ্জে মশাইয়ের কাছে আছে, কিন্তু মুশকিলটা হলো যে ও কি বলেছে সেটার ট্রান্সলেশনটা যতক্ষণে উনি শুনলেন ততক্ষণ ও পরবর্তী পয়েন্টে চলে গেছে। তাহলে উনি তো আগের পয়েন্টের উত্তরটা দিতে পারলেন না। যদি উনি ইংরেজিটা বুঝতেন তাহলে কি করতেন, সঙ্গে সঙ্গে থামিয়ে দিয়ে উনি তার পাল্টা যুক্তিটা দিতেন, কিন্তু সেটা পারছেন না, পরবর্তী পয়েন্টে এসে যাচ্ছে, আবার সেটা বুঝতে বুঝতে তার পরবর্তীটা এসে যাচ্ছে। বুঝতে পেরেছো? এইবার এই যে ধরো তিনি নিষ্ফল রসে ফুলতে থাকেন কেন, এইটার যে এই তোমাদের কতগুলো থাকবে যে একটা বিষয় দেওয়া থাকবে, একটা লাইন দেওয়া রইল, তার কারণ একটা দেওয়া থাকবে, কেমন, সেইটা তোমাদেরকে খুঁজে বার করতে হবে। এবার কারণ যেটা দেওয়া থাকবে সেটা কিন্তু খুব কাছাকাছি এলোমেলো করে দেওয়া থাকবে। যেমন ধরো আমি একটা শুধু উদাহরণ দিচ্ছি, নিষ্ফল রসে তিনি ফুলিতে থাকেন। কারণটা হচ্ছে যে জুনিয়র তর্জমা করে তাকে বোঝাতে বোঝাতে অন্য প্রসঙ্গ উপস্থিত হয়, এটা একটা পয়েন্ট থাকলো। একটা থাকলো যে যাদের তিনি ছোকরা দেখেছেন তারা এখন সামলা মাথায় দিয়ে ওকালতি করে। আর একটা ধরো থাকলো যে প্রতিপক্ষে দাঁড়িয়ে তারা ফরফর করে ইংরেজিতে কথা বলে। খুব কাছাকাছি কিন্তু এগুলো, কিন্তু তোমাকে কিন্তু বেছে নিতে হবে এই উত্তরটা, যে তর্জমা করে বোঝাতে বোঝাতে পরের পয়েন্টে এসে যায়, ফলে তিনি উত্তরটা দিতে পারেন না। এই পয়েন্টটাতে তোমাকে আসতে হবে। অর্থাৎ সবসময় আমাদের খেয়াল রাখতে হবে আমাদের এমসিকিউ, কিন্তু সেই এমসিকিউ এর বিভিন্ন রকম ভেদ আছে, সেটা মাথায় রেখে আমাদের নিজেদের তৈরি করতে হবে। পূর্বে হাকিমগণ মুখুজ্জে মহাশয়কে যেরূপ শ্রদ্ধার চোখে দেখিতেন, নব্য হাকিমরা সেটা করেন না, নতুন যারা তারা করেন না। কারণ হচ্ছে পুরনোরা চিনতেন, তারা রিটায়ার করে গেছেন, এখন যারা নতুন আসছেন তারা বলছে এই লোকটা তো ইংরেজি জানে না, কি কি পাত্তাই দেয় না একে। ইহাদের যেন বিশ্বাস যে ইংরেজি জানে না সে মনুষ্য পদবাচ্যই নহে। তাহলে দেখো একটা জিনিস বলি, যে এই যে ধারণাটা, এই ধারণাটা যে আজকেও নেই তা কিন্তু নয়। আজকের যুগেও যারা খুব ধরো ইংরেজিতে কথা বলতে পারে আর যারা পারে না, দুয়ের মধ্যে এমন নয়, হয়তো একই রকম শিক্ষিত দুজনে, একজন ইংরেজিটা ভালো বলতে পারে আর একজন বলতে পারে না, কিন্তু যে বলতে পারে না তাকে কিন্তু খুব হেয় চোখে দেখা হয়। এবং আমরা বাঙালিরা বিশেষ করে যে ইংরেজি বলতে না পারাটাকে আমরা ভীষণ লজ্জার ভাবি, কিন্তু বাংলা বলতে না পারাটাকে আমরা খুব গৌরবের ভাবি। এটা খুব আশ্চর্যজনক হলেও সত্যি। একদম অন্য প্রসঙ্গে আমি চলে গেছিলাম, আবার আমি টপিকে ফিরে আসছি। এই জন্য তিনি ঠিক করেছেন যে তিনি অবসর গ্রহণ করবেন। কেন তিনি অবসর গ্রহণ করবেন ঠিক করেছেন? কারণ নতুন যে হাকিমরা তারা তাকে সেই সম্মান দেন না, কারণ তিনি ইংরেজি জানেন না বলে। কেমন? আচ্ছা, তিনি যাহা সঞ্চয় করিয়াছেন তাহার সুদ হইতে কোনো ক্রমে সংসার যাত্রা
নির্বাহ করিবেন, সংসারটা চালিয়ে নেবেন, যা সঞ্চয় করেছেন তার যা সুদ আসবে। প্রায় 60 বৎসর বয়স হইল, চিরকালই কি খাটিবেন? বিশ্রামের সময় কি হয় নাই? বড় ছেলেটি যদি মানুষ হইতো, 2 টাকা রোজগার করিতে পারিত, তাহা হইলে এতদিন কোন কালে মুখোপাধ্যায় মহাশয় অবসর লইতেন, বাড়িতে বসিয়া হরি নাম করিতেন, মানে ঈশ্বরের নাম করতেন। কিন্তু আর বেশি দিন চলে না। তথাপি আজিকালি করিয়া আরও 1 বৎসর কাটিল, আরও 1 বছর কেটে গেল। কোনো ছেলেই তো রোজগার করে না, সেই কারণে ভাবছেন করব, অথচ করতে পারছেন না। এই সময় একটা খুনের মোকদ্দমা আসলো। কেমন? তার যে আসামি, সে আসামি অর্থাৎ যার বিরুদ্ধে খুনের অভিযোগ, সে জয়রামবাবুকে তার মোক্তার নিযুক্ত করেছে। নতুন ইংরেজ জজ এসেছেন, তাঁর এজলাসে বিচার হচ্ছে। হ্যাঁ, এইবার হচ্ছে যে 3 দিন মামলা চলেছে, অর্থাৎ শুনানি চলেছে। তারপরে মোক্তার মশাই উঠে জজ সাহেবকে এবং অ্যাসেসরগণকে, অ্যাসেসরগণ হচ্ছে যারা জজ সাহেবকে অ্যাসেসমেন্টে বা বিচারে সাহায্য করেন, তাদের অ্যাসেসর বলেন, তাদেরকে সম্ভাষণ করে তিনি তার বক্তব্য শুরু করলেন। বক্তৃতার শেষে অ্যাসেসররা মুখোপাধ্যায় মশাইয়ের যে মক্কেল, অর্থাৎ যে যাকে আসামি বলা হচ্ছে খুনে, তাকে নির্দোষ সাব্যস্ত করলেন। জজ সাহেবও সেটা মেনে নিলেন এবং আসামিকে অব্যাহতি দিলেন, ছেড়ে দিলেন। জজ সাহেবকে সেলাম করে উনি যখন কাগজপত্র বাঁধছেন, তখন জজ সাহেব পেশকার, যিনি জজ সাহেবের সামনে সব নথিপত্র পেশ করেন, তাকে বলে পেশকার। সেই পেশকারকে জিজ্ঞেস করলেন যে এই উকিলের নাম কি? তখন পেশকার বললেন যে ওর নাম জয়রাম মুখার্জি, কিন্তু উনি উকিল না, মুক্তার। তখন প্রসন্ন হাস্যে, অর্থাৎ খুব আনন্দের সঙ্গে হেসে জজ সাহেব জয়রামের দিকে তাকিয়ে অবাক হয়ে বলছে যে আপনি মুক্তার? জয়রাম বলেন, হ্যাঁ হুজুর, আমি আপনার তাঁবেদার, অর্থাৎ আমি আপনার অনুগত। এখানে অনুগত অর্থে বলা হচ্ছে। কেমন? জজ সাহেব তখন আগের মতোই বললেন, আবার মানে তার অবাক হয়েছেন যে সেটা প্রকাশ করে বলছেন যে আপনি মুক্তার, আমি মনে করেছিলাম আপনি উকিল। যেরূপ দক্ষতার সহিত আপনি মোকদ্দমা চালাইয়াছেন, আমি ভাবিয়াছিলাম আপনি এখানকার একজন ভালো উকিল। মানে আপনি যে উকিল নন এটা আমি ভাবতেই পারিনি। আমি ভেবেছিলাম আপনি এখানকার একজন বড় উকিল। এই কথাগুলো শুনে মুখোপাধ্যায়ের ডাগর চক্ষু, আমরা জানতাম যে তার চোখ দুটো খুব বড় বড়, জলে ভরে উঠল। তিনি হাত জোর করে, গলাটা কেঁপে গেল আবেগে, বললেন, না হুজুর, আমি উকিল নহি, আমি একজন মোক্তার মাত্র। তাও সেকালে শিথিল নিয়মের একজন মূর্খ মোক্তার, নিজেকে মূর্খ বলে তিনি যেন আজকের যুগের ইংরেজি জানা তুলনায় অনভিজ্ঞ যারা, তাদের প্রতি একটা শ্লেষ তার ভেতর থেকে বেরিয়ে আসলো যে আমি তো মূর্খ, ওরা ইংরেজি জানে তাই ওরা সব কিছু জানে, আমি তো কিছুই জানি না। আমি সেই রকম একজন মূর্খ মোক্তার, ইংরেজি জানি না হুজুর। আপনি আজ আমার যে প্রশংসা করিলেন, আমি জীবনের শেষ দিন অবধি তাহা ভুলিতে পারিব না। এই বুড়া ব্রাহ্মণ আশীর্বাদ করিতেছে, হুজুর হাইকোর্টের জজ হন। বয়সটা তো বেশি তার, হাকিমের চেয়ে তার বয়স বেশি জজের থেকে। তাই বললেন, আমি বুড়ো ব্রাহ্মণ, আমি আপনাকে আশীর্বাদ করছি, আপনি যেন জেলা কোর্ট শুধু না, আপনি হাইকোর্টের জজ হন যেন। বলে তাকে সেলাম করে তিনি বেরিয়ে আসলেন। এই শেষ। আর তিনি কাছারিতে যাননি বা আর তিনি আদালতে যাননি। এবার আমরা পঞ্চম পরিচ্ছেদে চলে আসছি। আইন ব্যবসা ছেড়ে দিয়েছেন, কায়ক্লেশে অর্থাৎ বেশ কষ্টে সৃষ্টে তার সংসার চলছে। ব্যয় যে পরিমাণ সংকোচ করিবেন ভাবিয়াছিলেন, মানে ব্যয়টা কমিয়ে আনবেন, খরচটা কমাবেন, সেটা শত চেষ্টাতেও করতে পারছেন না। সুদের সংকুলান হানা কি ভেবেছিলেন, জমানোর যে টাকাগুলো তার যে সুদটা আসবে সেইটা দিয়েই তার সংসারটা চলবে, কিন্তু তাতে হচ্ছে না, সংকুলান হচ্ছে না, মানে তাতে কুলোচ্ছে না।
ফলে মূলধনে হাত পড়তে লাগলো, জমা টাকাগুলোকে ভাঙতে হলো, জমাটাকে তুলে নিতে হলো, কোম্পানির কাগজের সংখ্যা কমিতে লাগিল। অর্থাৎ তিনি বিভিন্ন কোম্পানিতে এই যে শেয়ার মার্কেটের আর কি, তিনি শেয়ারে টাকা খাটিয়েছেন, সেই বিভিন্ন কোম্পানির কাগজ কিনেছেন, সেখানে টাকা খাটিয়েছেন, কিন্তু আর যখন টানতে পারছেন না তখন সেগুলোও তুলে নিচ্ছেন, সেই টাকাগুলোও তুলে নিচ্ছেন, লস হচ্ছে তার, তুলে নিচ্ছেন। তা এরকমভাবে তিনি যখন এসব চিন্তা করছেন, সবসময় চিন্তা করেন যে কি করে সংসার চলবে, এমন সময় মাহুত আদরিনীকে নদীতে স্নান করাতে নিয়ে গেল। অনেক দিন থেকে লোকে তাকে বলছে যে হাতিটি আর কেন, ওকে বিক্রি করে ফেলুন, কথায় বলে হাতি পোষার খরচা, তাই আর এই তো আপনার অবস্থা খারাপ হয়ে গেছে, হাতিকে আর কেন রেখেছেন, ওকে আপনি বিক্রি করে ফেলুন, তাহলে মাসে 30-40 টাকা বেঁচে যাবে। কারণ শুধু তো হাতিকে খাওয়ানো বা রাখা নয়, তার সঙ্গে একজন মাহুতকে রাখতে লাগে, তার খাওয়া পড়া আছে। কিন্তু মুখুজ্জে মশাই কি উত্তর দেন? তিনি বলেন, তার চেয়ে বলো না, তোমার এই ছেলে পিলে নাতি নাতনিদের খাওয়াতে অনেক টাকা ব্যয় হয়ে যাচ্ছে, ওদের একে একে বিক্রি করে ফেলো। অর্থাৎ দেখো যে মুখুজ্জে মশাই আদরিনীকে শুধু একটা পোষা প্রাণী হিসেবে দেখেন না, তিনি তাকে তার সংসারের একজন হিসেবে দেখেন, তার পরিবারের একজন হিসেবে দেখেন। তাই কত সহজে তিনি এই কথাটা বলছে যে তোমরা আমাকে বলছো আদরিনীকে বিক্রি করে দিতে, তার চেয়ে বলো না যে তোমার ছেলে পুলে নাতি নাতনিদের বিক্রি করে দাও। সেটা তো বলছো না, কারণ সেটা সম্ভব নয়। তাহলে আদরিনীকেই বা আমি কি করে বিক্রি করব? এরপরে উনি এরকম বলেন বলে এরপরে আর কেউ কিছু বলতে পারে না। সবসময় ভাবেন যে কি করে সংসার চলবে। এই অবস্থায় হঠাৎই যখন আদরিনীকে স্নান করাতে নিয়ে যাচ্ছে, এই দৃশ্যটা চোখে পড়ল, তখন তার মনে হলো আচ্ছা আদরিনীকে ভাড়া দিলে কেমন হয়, তাহলে তো কিছু হলেও কিছু টাকার সংস্থান হতে পারে, কিঞ্চিত অর্থাগম হতে পারে। তখন তিনি নিম্নলিখিত বিজ্ঞাপনটি মুসাবিদা অর্থাৎ খসড়া করে ফেললেন। কি লিখলেন? হস্তি ভাড়ার বিজ্ঞাপন। বিবাহের শোভাযাত্রা, দূর দূরান্তে গমনাগমন, যাওয়া আসা প্রভৃতি কার্যের জন্য নিম্ন স্বাক্ষরকারীর আদরিনী নামের, যেহেতু মেয়ে তাই নামনি, হস্তিনী ভাড়া দেওয়া যাইবে। ভাড়া প্রতিরোজ 3 টাকা মাত্র, এক দিন 3 টাকা হচ্ছে ভাড়া হাতিটার। এছাড়া হচ্ছে হস্তিনীর খোরাকি 1 টাকা, তার খাওয়া দাওয়া বাবদ 1 টাকা খরচ, এবং মাহুতের খোরাকি বাবদ তোমরা দেখবে একটা চিহ্ন দেওয়া আছে, দুটো দাঁড়ির মতন চিহ্ন, আর নিচে একটা শূন্য, এটা একটু বড় হয়ে গেছে। আসলে এই যে চিহ্নগুলো, এই চিহ্নগুলো তো এখনকার টাইপরাইটারে আর থাকে না, তাই এটা এরকম দেখাচ্ছে, শূন্যের মতো মনে হচ্ছে, ওটা একটু তলায় একটা ছোট গোল মতন থাকে, এটা হচ্ছে 8 আনার চিহ্ন। সে আগেকার দিনে যখন টাকা আনা পাই ইত্যাদি ছিল সেই সময়ের, এটা হচ্ছে 8 আনা। কেমন? তাহলে মাহুতের খোরাকি বাবদ, তার খাওয়া দাওয়া তো লাগবে, 8 আনা। একুনে অর্থাৎ সব মিলিয়ে 4 টাকা 8 আনা ধার্য হইয়াছে, 4.5 টাকা। অর্থাৎ যাহার আবশ্যক হইবে নিম্ন ঠিকানায় তত্ত্ব লইবেন, খবর নেবেন। 4 টাকা 8 আনা হলে হাতিটাকে ভাড়া দেওয়া হবে, ভাড়া দিলে মানে পার ডে আর কি, প্রতিদিনে। তাহলে যার দরকার সে এখানে যোগাযোগ করবেন। এটা ল্যাম্পপোস্টে, পথের পাশে যত গাছে, শহরে সব জায়গায় লাগিয়ে দেওয়া হলো। তার ফলে মাঝে মাঝে হাতিটা ভাড়া যেতে লাগলো, কিন্তু তাতে 15-20 টাকার বেশি আয় হলো না। অথচ আমরা এর আগেই শুনে নিয়েছি যে আদরিনীর কে পুষতে 30-40 টাকা প্রায় ব্যয়, এবং তার মাহুত সমেত, কিন্তু 15-20 টাকার বেশি আয় হচ্ছে না। এদিকে মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ পৌত্রটি পীড়িত হইয়া পড়িল, বড় নাতি অসুস্থ হয়ে পড়ল। তার জন্য ডাক্তার, ঔষধ পথ্যাদির খরচ প্রতিদিন 5-7 টাকার কমে নির্বাহ হয় না। ঔষধ তোমরা বোঝো, ওষুধ বা মেডিসিন। পথ্য কি? অসুস্থ ব্যক্তিরকে সুস্থ করে তোলার জন্য উপযুক্ত যে খাদ্য, সেটাকে পথ্য বলা হয়। যখন একজন মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে তখন আমরা কি বলি যে তাকে খুব তেল মশলার খাবার খাওয়ানো হবে না, তাকে স্বাস্থ্যকর সব ভালো ভালো খাবার খাওয়াও,
যাতে তার পুষ্টি ভালো হয়, তাকেই পথ্য বলে। মাসখানেক পরে বালকটি কথঞ্চিত আরোগ্য লাভ করলে একটু সেরে উঠল। বড়বধূ মেজবধূ উভয়েই অন্তঃসত্ত্বা, অর্থাৎ দুজনেরই সন্তান হবে, বড় এবং মেজ বউ। কয়েক মাস পরেই আর দুইটি জীবের অন্ন সংস্থান করিতে হইবে, আরও দুটো বাচ্চা আসবে, তাদের খাবারের ব্যবস্থা করতে হবে। এদিকে জ্যেষ্ঠা পৌত্রী, বড় যে নাতনি কল্যাণী তার নাম, দ্বাদশ বর্ষে পদার্পণ করিয়াছে, 12 বছর বয়স হয়েছে। তখন তো 12 বছর মানে যথেষ্ট, তাকে বিয়ে দিতেই হবে। বাল্য বিবাহের রীতি ছিল তখনকার দিন, আর বিশেষ করে ব্রাহ্মণের ঘরে। এইগুলো কিন্তু মনে রাখবে, কেমন, যে ঔষধপথ্যে কত খরচ, ভাড়া দিলে মাসে কত টাকা আসছে, তারপরে কে অসুস্থ হয়েছিল, তারপরে জ্যেষ্ঠা পৌত্রীর নাম কি, তার বয়স কত ইত্যাদি। দেখতে দেখতে যেরূপ ডাগর হইয়া উঠিতেছে, শীঘ্রই বিবাহ না দিলে নয়। ডাগর হয়ে উঠছে মানে বেশ বড় সড়ো হয়ে উঠছে, নানা স্থান থেকে সম্বন্ধ আসছে, কিন্তু ঘরবর মনের মতন হচ্ছে না। মানে পাত্র এবং পাত্রের পরিবার তার মনের মতো হচ্ছে না। কেন? যদি ঘরবর মনের মতন হইল, তবে তাহাদের খাই শুনিয়া চক্ষু স্থির হইয়া যায়। তখন তো পণ প্রথা চালু আছে। ফলে যদি বা পাত্র এবং তার পরিবার তার মনের মতো হয়, তাদের এত টাকা দাবি, এত তাদের পণ তারা দাবি করছে যে চোখ কপালে উঠে যাচ্ছে। কন্যার পিতার সম্বন্ধে একেবারে নির্লিপ্ত, অর্থাৎ বড় ছেলে একদম নির্লিপ্ত, যা করার বাবা করবে, সংসারটা বাবাই চালাবে, বাবা যতই বুড়ো হোক না কেন, যতদিন বেঁচে আছে বাবারই সব দায়িত্ব, এরকম তার মানসিকতা। সে নেশা ভাঙ করিয়া, মানে নানা রকম নেশাদ্রব্য খায়, তাস পাশা খেলিয়া, তাস টাস ইত্যাদি খেলে বেড়ায়, ফ্লুট বাজাইয়া, ফ্লুট অর্থাৎ বাঁশি, ইংরেজিতে ফ্লুট যেটা, তাকেই বলা হচ্ছে ফ্লুট, বাজাইয়া বেড়াইতেছে, ঘুরে বেড়ায়। সে নেশা করে, তাস পাশা খেলে, বাঁশি বাজায়, এসব করে সে ঘুরে বেড়াচ্ছে। যত দায় এই 60 বৎসরের বুড়ারই ঘাড়ে। অবশেষে এক স্থানে বিবাহে স্থির হইল। পাত্রটি রাজশাহী কলেজে এলে পড়িতেছে। এইখানে একটা কথা, যে রাজশাহী হচ্ছে এখনকার যে বাংলাদেশ, সে বাংলাদেশের প্রাচীনতম যে 3টে কলেজ, তার অন্যতম হচ্ছে রাজশাহী, এবং খুব বড়। বর্তমানে বোধহয় এটা বিশ্ববিদ্যালয়ও হয়ে গেছে। তা এলে তখনকার দিনের একটি ডিগ্রি, সম্ভবত এটি আইন অর্থাৎ ল সঙ্গে সম্বন্ধযুক্ত, কিন্তু এটা ঠিক কি, এই ডিগ্রিগুলো তো এখন আর সেভাবে নেই, তাই এগুলোকে এখন পাওয়া যায় না, আর কোথাও জানাও যায় না। তা আমরা ধরেই নিচ্ছি যে লয়ের সঙ্গে সম্পর্কযুক্ত, সেরকম একটা কিছু সে পড়ছে। খাইবার পরিবার সংস্থানও আছে, অর্থাৎ খাওয়া পড়ার বেশ ভালো ব্যবস্থা, মানে পারিবারিক অবস্থা ভালো। তাহারা 2000 টাকা চাহে, 2000 টাকা তারা চেয়েছে। নিজেদের খরচ 500, মানে মুখুজ্জেমশাই যে বিয়ে দেবেন নাতনির, সে নিজেদের বাড়ির খরচ হচ্ছে 500 টাকা বিয়ে দেওয়ার। তো তখনকার দিনে বোঝো 500 টাকাই অনেক তখন, তাহলে 2500 টাকা হলে বিয়েটা হয়ে যায়। 2000 টাকা পণ দিয়ে নিজেদের খরচ করে হয়ে যাবে। কোম্পানির কাগজের বান্ডিল দিন দিন ক্ষীণ হইতেছে, আগেই বলেছি যে ওগুলো তিনি তুলে নিচ্ছেন, ভাঙিয়ে ফেলছেন আর কি। তা থেকে 2500 বার করা কষ্টকর হয়ে দাঁড়ালো, মানে 2500 বার করা খুব মুশকিল। আর শুধু তো একটি নহে, আরও নাতনি রয়েছে তার, কারণ অনেকগুলো ছেলে মেয়ে তো ছেলেদের। তাহাদের বেলায় কি উপায় হইবে, এই সকল ভাবনা চিন্তার মধ্যে পড়ে তার শরীর ক্রমাগত ভগ্ন হইতে লাগিল, অর্থাৎ ভেঙে যাচ্ছে শরীর, দুশ্চিন্তা করতে করতে। এর মধ্যে খবর আসলো যে তার ছোট ছেলেটি যে কলেজে পড়তো, সে বিএ পরীক্ষা দিয়েছিল, সেও ফেল করেছে, মানে এই ছেলেটিও পদার্থের হলো না আর কি। বন্ধুগণ তখন বললেন যে মুখুজ্জেমশাই, হাতিটাকে বিক্রি করে ফেলুন, করে নাতনির বিয়ে দিন। কি করবেন বলুন, অবস্থা বুঝে কাজ করতে হয়, আপনি তো জ্ঞানী লোক, মায়া ছেড়ে দিন, গিয়ে ওর ওপরে এত কিসের মায়া আপনার। তিনি কোনো উত্তর দিতে পারেন না। আগে যেমন উত্তর দিতেন তেড়ে মেরে, এখন আর সেটা পারছেন না, কারণ উনি তো বুঝতে পারছেন তার পরিস্থিতিরা, তার সংসারের পরিস্থিতিরা বুঝতে পারছেন। নাতনির বিয়ে না দিলে এরপরে তো সমাজে পতিত হবেন,
তখনকার দিনে তো এসব ছিল। মাটির দিকে ম্লান মুখে তাকিয়ে বসে থাকেন। কেন বসে থাকেন? এই যে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে মাটির দিকে ম্লান মুখে তাকিয়ে বসে থাকেন কেন? কারণ এই যে আদরিণীকে বিক্রি করার প্রসঙ্গটা তাকে কষ্ট দেয়। তিনি মাঝে মাঝে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। চৈত্র সংক্রান্তিতে বামুনহাটে একটা বড় মেলা হয়। চৈত্র সংক্রান্তি চৈত্র মাসের শেষ দিন। সেখানে অনেক গরু, বাছুর, ঘোড়া, হাতি, উট এসব বিক্রির জন্য আসে। কোথায় মেলা হয়? বামুনহাটে, চৈত্র সংক্রান্তিতে। বন্ধুরা বলেন হাতিটাকে মেলায় পাঠিয়ে দিন, বিক্রি হয়ে যাবে। 2000 কিনেছিলেন, এখন হাতি বড় হয়েছে, 3000 টাকা অনায়াসে পাবেন। কোঁচার খুঁটে ধুতির কোঁচার খুঁটে চোখটা মুছে তিনি বলেন, কি করে তোমরা এমন কথা বলছো? কি করে বলছো তোমরা? কষ্ট হচ্ছে তার। তিনি বুঝতে পারছেন বাস্তব, তবু তার কষ্ট হচ্ছে। বন্ধুরা তখন তাকে বুঝিয়ে বলেন যে আপনি তো বলেন যে আদরিণী আপনার মেয়ে, তা মেয়েকে কি চিরদিন ঘরে রাখা যায়? এই তো নাতনিকেই বিয়ে দিতে হবে, তাই না? কাজে তাকে তো বিয়ে দিতে হবে, শ্বশুরবাড়িতে পাঠাতে হবে, তাকে তো ঘরে রাখা যায় না। সেই রকমই আদরিণী, সে তো পোষা একটি জানোয়ার, অর্থাৎ একটি জন্তু। সে অনেকদিন বাড়িতে রয়েছে, আপনার মায়া পড়ে গেছে। দেখে শুনে একজন ভালো কারোর হাতে বিক্রি করে দিন, যে বেশ আদর যত্নে রাখবে, কোনো কষ্ট দেবে না, এমন কোনো লোককে বিক্রি করুন। যেমন মেয়ের বিয়ে দেওয়ার সময় লোকে ভাবে যে একটু ভালো এমন ঘরে বিয়ে দেবে যেখানে মেয়ে যত্নে থাকবে, সেরকমই কোনো লোকের কাছে বিক্রি করে দিন। অনেক ভাবনা চিন্তা করে জয়রাম বাবু শেষকালে বললেন যে ঠিক আছে, তাই হোক, দাও, মেলায় পাঠিয়ে দাও। একজন ভালো খদ্দের ঠিক করো, তাতে দাম যদি 200-500 টাকা কম হয় সেও স্বীকার। তা মেলাটা চৈত্র সংক্রান্তির 15 দিন আগে থেকে হয়, মাথায় রাখবে এটা। কিন্তু জমজমাট হয় শেষের 4-5 দিন। তো সংক্রান্তির 1 সপ্তাহ পূর্বে, এটাও মাথায় রাখবে, তাকে পাঠানো হবে, যাত্রা স্থির করা হবে, মাহুত যাবে। এছাড়া মুখোপাধ্যায় মশাইয়ের মধ্যম পুত্র অর্থাৎ মেজ ছেলে যাবে সঙ্গে, মাহুতের সঙ্গে। সব কটা জিনিস মাথায় রাখবে। যেদিন সে চলে যাবে সেদিন সকালবেলায় মুখোপাধ্যায় গাত্রোত্থান করলেন, অর্থাৎ বিছানা থেকে উঠলেন, সকালে ঘুম থেকে উঠলেন। চলে যাওয়ার আগে হাতি ভোজন করছে, খাচ্ছে। বাড়ির সব বাচ্চারা, বাটি মানে বাড়ির মেয়েরা, বালক বালিকা সবাই সজল চোখে বাগানে হাতির কাছে দাঁড়িয়ে আছে, চোখে জল সবার, কারণ সবারই মন খারাপ করছে। খড়ম পায়ে দিয়ে মুখোপাধ্যায় মহাশয়ও গিয়ে দাঁড়াইলেন। পূর্বদিন তিনি 2 টাকার রসগোল্লা আনিয়ে রেখেছিলেন। ভৃত্যকে সেই হাঁড়িটা আনতে বললেন, সে হাঁড়ি হাতে এসে দাঁড়ালো। তখন 2 টাকায় অনেক রসগোল্লা পাওয়া যেত। তা ডালপালা ইত্যাদি যা যা খাবার, মামুলি সাধারণ খাবার খাওয়ার পরে তিনি নিজের হাতে করে মুঠো মুঠো করে সেই হাঁড়ি থেকে রসগোল্লা তুলে তাকে খাওয়ালেন। খাওয়ার পর তার গলার নিম্নি, গলার নিচের অংশটায়, যে কোনো পশুর দেখবে, কুকুর, বেড়াল, গরু, যে কোনো পশুর গলার যে নিচের অংশটা, সেখানে হাত দিলে ওরা খুব আরাম বোধ করে। সেই রকমই উনি আদরিণীর গলার নিচের অংশে হাত বুলিয়ে আদর করে ভগ্ন কণ্ঠে, মানে গলা ভেঙে যাচ্ছে, গলা কেঁপে যাচ্ছে, তার কষ্ট হচ্ছে, তিনি বললেন, আদর, যাও মা, বামুনহাটের মেলা দেখে এসো। অর্থাৎ তিনি কথা বলছেন, হাতির সঙ্গে তিনি কথা বলছেন। হাতি কি বুঝছে জানি না, আমরা ওদের অবলা প্রাণী বলি, কিন্তু ওরাও বোঝে, ওদেরও বোধ বুদ্ধি আছে। তিনি প্রাণে ধরে বলতে পারলেন না যে আদর, তুমি চলে যাও মা, তোমাকে পাঠিয়ে দিচ্ছি, বিক্রি করতে পাঠাচ্ছি। সেটা না বলে যেমন শিশুকে ভোলানো হয়, সেরকম করে যেন একটু ছলনার আশ্রয় নিয়ে, একটু মিথ্যের আশ্রয় নিয়ে তিনি বললেন, আদর, যাও মা, মেলা দেখে এসো। এরপরে 6ষ্ঠ পরিচ্ছেদ। কল্যাণীর বিয়ের সমস্ত কথাবার্তা পাকা হয়ে গেছে। 10ই জ্যৈষ্ঠ শুভ কার্যের দিন স্থির হয়েছে। তাহলে কল্যাণীর বিয়ে কবে? 10ই জ্যৈষ্ঠ। বৈশাখ পড়লেই উভয় পক্ষের আশীর্বাদ। আর ওকে নিয়ে গেছে হচ্ছে চৈত্র সংক্রান্তি, চৈত্রর পরেই বৈশাখ পড়বে, বৈশাখে আশীর্বাদ হবে। তাহলে হাতি বিক্রি করে টাকা আসলে তাই দিয়ে গয়না গড়ানো হবে। কিন্তু পয়লা বৈশাখ সন্ধ্যাবেলা মশমশ করিয়া, হাতির পায়ে যে ফেরার যে শব্দ, মশমশ করিয়া আদরিণী ঘরে ফিরিয়া আসিল। বিক্রয় হয় নাই, উপযুক্ত মূল্য দিবার খরিদ্দার জোটে নাই, খদ্দের পাওয়া যায়নি।
আদরিণীকে ফিরে আসতে দেখে সবার মধ্যে একটা আনন্দ হাজি, মানে সবাই ভীষণ আনন্দিত হয়ে উঠল, কোলাহল পড়ে গেল, হই হই পড়ে গেল। বিক্রি হয়নি বলে কারোর মধ্যে কোনো দুঃখ দেখা গেল না, খেদ মানে দুঃখ দেখা গেল না, যেন হারা ধন, যেটা হারিয়ে গেছিল সেই ধন, সেই সম্পত্তি যেন ফিরে এসেছে। সকলের আচরণে এরকম মনে হতে লাগলো। বাড়ির লোকে সবাই মিলে বলতে লাগলো, আহা আদর রোগা হয়েছে, বোধহয় কদিন সেখানে ভালো করে খেতে পায়নি, ওকে দিন কতক এখন বেশ করে খাওয়াতে হবে। আসলে অনেক দিন আছে তো, শুধু মুখোপাধ্যায় মশাই নন, তার বাড়ির লোকজনেরও তার উপর বড্ড মায়া পড়ে গেছে। আনন্দে প্রথম উচ্ছ্বাস অপনীত হইল, অর্থাৎ চলে গেল। পরদিন প্রতিবেশীরা আসলো, অত বড় মেলায় হাতির খদ্দের কেন জুটল না তাই নিয়ে আলোচনা করতে লাগলো। তখন একজন বললেন, ওই যে আবার মুখুজ্জে মশাই বললেন, আদর যাও মা, মেলা দেখে এসো, তাই বিক্রি হলো না। কুসংস্কার এগুলো, কিন্তু তবুও মানুষ, ওই যে আপনি বললেন মেলা দেখে এসো, তাই ওই মেলা দেখে ফিরে এলো, তাই আর ইয়ে হলো না, অদৃষ্টে তাই আর খদ্দের পাওয়া গেল না। তিনি তো আর আজকালকার মুরগিখোর ব্রাহ্মণ নন। যিনি বলছেন তিনি বলছেন, কারণ আগেকার দিনে কি ছিল, মুরগিকে বলা হতো রাম পাখি, হ্যাঁ, এবং মুরগি খাওয়াটা হিন্দুদের মধ্যে একটা খুব খারাপ, মানে মুরগি নিষিদ্ধ ছিল, মুরগি খেত না। পাঁঠা খাওয়া যাবে কিন্তু মুরগি খাওয়া যাবে না, হ্যাঁ, মুরগি ওটা সাহেবরা খায়। তা আজকালকার অর্থাৎ আধুনিক যুগে, তখনকার আধুনিক যুগ যেটা, সেখানে যেসব ব্রাহ্মণ তারা আবার মুরগি টুরগিও খায়, কিন্তু জয়রাম মুখুজ্জে তো আর তেমন ব্রাহ্মণ নন যে মুরগি খাওয়া ব্রাহ্মণ নন। ওর মুখ দিয়ে ব্রহ্মবাক্য বেরিয়েছে, যা বলেছেন একেবারে ব্রাহ্মণের অন্তর থেকে বেরোনো কথা, এবং সেটা তো সত্যি হবার, সেটা নিষ্ফল হওয়ার জো নেই। কথায় বলে ব্রহ্মবাক্য বেদ বাক্য, মানে বেদের সব কথা, যেমন এই যে বেদ বাক্য কথা বলতে বলতে আমরা যেটা বুঝি যে একদম সেটা সত্যি, তাই কি না? যে কোনো ধর্মগ্রন্থই বলো না কেন, তা অনেক অনেক যুগ আগে লেখা, তার অনেক কথা হয়তো সত্যি। দেখো, দর্শন শাস্ত্রের অনেক কিছুই সত্য, চিরকালীন সত্য, আবার সব কথা কিন্তু আজকের যুগের নিরিখে, বিজ্ঞানের এই অগ্রগতির নিরিখে দাঁড়িয়ে আবার সব কথা কিন্তু সত্য নেই, কারণ সেখানে পাল্টে গেছে। যেমন ধরো, এককালে খ্রিস্টানরা বিশ্বাস করত যে সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে, তারা বিশ্বাস করতে এটা ঠিক, এটাকে যারা এর উল্টো বলেছে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। তোমরা জানো যে গ্যালিলিওর ওপর কি ভীষণ অত্যাচার হয়েছে, ব্রুনোর ওপর হয়েছে, কোপার্নিকাস দেশ ছাড়া হয়েছে, ব্রুনোকে তো মানে জঘন্যভাবে মেরে ফেলা হয়েছে। কিন্তু কত পরবর্তীকালে এসে তাঁরা বললেন, না না, চার্চ বলল না, সত্যি আমরা মেনে নিলাম বিজ্ঞানের এই কথা যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। অর্থাৎ যা ধর্মগ্রন্থে লেখা আছে তার কিছু কথা হয়তো সত্যি, কিন্তু সব কথাকে সত্যি বলা যাবে না, কারণ বিজ্ঞান আজ অনেক এগিয়ে গেছে। কিন্তু এখানে এই যে সব কুসংস্কারাচ্ছন্ন মানুষজন, তিনি বলছেন ব্রহ্মবাক্য বেদ বাক্য, ব্রাহ্মণের বলা কথা সেটা বেদ বাক্যের বাক্য, অর্থাৎ একদম সত্যি কথা, তাই ও বিক্রি হয়নি, ও ফেরত এসেছে। বামুনহাটের মেলা ভাঙিয়া মানে শেষ হয়ে গেছে, সেখান থেকে আরও 10 ক্রোশ দূরে, সব মাথায় রাখবে, 10 ক্রোশ দূরে, 10 ক্রোশ উত্তরে, উত্তর দিকে 10 ক্রোশ, বামুনহাটের মেলা যেখানে তার উত্তর দিকে 10 ক্রোশ দূরে রসুলগঞ্জে সপ্তাহ ব্যাপী আর একটা মেলা হয়। যে সকল মহিষাদি, গরু মোষ ইত্যাদি বামুনহাটে বিক্রি হয়নি, সেগুলো রসুলগঞ্জে গিয়ে জমে। তখন সবাই বলল যে আদরিণীকে সেখানে পাঠিয়ে দাও। আজ আবার আদরিণী মেলায় যাইবে। আজ আর বৃদ্ধ তাহার কাছে গিয়া বিদায় সম্ভাষণ করিতে পারিলেন না, আর যেতে পারলেন না, কারণ তিনি এইভাবে বিদায় দিতে পারবেন না আদরিণীকে। রীতিমতো আহারাদির পর আদরিণী বাহির হইয়া গেল। তখন কল্যাণী, তার বড়নাতনি, যার বিয়ে ঠিক হয়েছে, সে দাদুর কাছে এসে বলল, দাদামশাই, আদর যাবার সময় কাঁদছিল।
মুখোপাধ্যায় শুইয়াছিলেন, উঠিয়া বসিলেন, বলিলেন, কি বললি, কাঁদছিল? হ্যাঁ দাদামশাই। যাবার সময় তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। আসলে হাতি কিন্তু অনেক কিছু বোঝে, শুধু হাতি কেন, অন্যান্য জন্তু আমরা তো বলি আসলে আমরা ওদের ভাষা বুঝতে পারি না, কিন্তু ওরাও কিন্তু অনেক কিছু বুঝতে পারে। আমরা নিজেদের বড্ড বেশি বুদ্ধিমান ভাবি, তাই ওদেরকে এতটাই হীন চোখে দেখি, কিন্তু ওরাও বুঝতে পারে কিছু একটা আদরিনী আন্দাজ করতে পেরেছে। এবং ওই যে মুখোপাধ্যায় মশাইকে দেখতে পায়নি, তোমরা তোমাদের যাদের বাড়িতে পোষা কুকুর বেড়াল আছে তোমরা লক্ষ্য করে দেখবে যে হয়তো কয়েকদিনের জন্য তোমরা বেড়াতে গেছো কোথাও, তোমাদের দেখতে না পেলে তারা ছটফট করে, তারা খোঁজে, তারা খেতে চায় না, এই জিনিসগুলো তাদের মধ্যে কিন্তু ভীষণভাবে দেখা দেয়, কেমন। আর হাতি কিন্তু যথেষ্ট বুদ্ধি রাখে, তাই ওর দু চোখ দিয়ে জল পড়ছিল। বৃদ্ধ আবার ভূমিতে পড়িয়া দীর্ঘ নিঃশ্বাসের সহিত বলিতে লাগিলেন, জানতে পেরেছে ওরা অন্তর্যামী কিনা, ওরা বুঝতে পারে, ওরা পশু হলেও ওরা ভেতরটা বুঝতে পারে। যদি তুমি অ্যানিম্যাল লাভার হও, পশুপ্রেমী হও, তাহলে তুমি দেখবে তুমি পৃথিবীর যে প্রান্তেই যাও না কেন পশুরা তোমার কাছে আসবে, ওরা কিছু একটা বুঝতে পারে, কোনো একটা ওয়েভলেন্থ, কিছু একটা গন্ধ, কিছু একটা দিয়ে ওরা একটা কিছু ফিল করতে পারে। যেমন ধরো যারা বাচ্চা ভালোবাসে, বাচ্চারাও তাদের কাছে যায়, কিন্তু যারা অতটা পছন্দ করে না বাচ্চারাও তাদের কাছে যেতে চায় না। আবার পশু পাখিরও তাই, কারা ভালোবাসে এটা তারা ভীষণভাবে বুঝতে পারে। তাই বললেন যে জানতে পেরেছে অন্তর্যামী কি না, ও বাড়িতে যে আর ফিরে আসবে না তা জানতে পেরেছে। নাতনি চলিয়া গেলে বৃদ্ধ শাস্ত্র নেত্রে অর্থাৎ অশ্রুসহ নেত্রে চোখে মানে সজল চোখে আপন মনে বলতে লাগলেন, যাবার সময় আমি তোর সঙ্গে দেখাও করলাম না, সে কি তোকে অনাদর করে, তোকে ভালো না বেশে আমি তোর সঙ্গে দেখা করলাম না, এটা কি তুই ভাবলি আদর? না মা, তা নয়, সেটা একেবারেই নয়, তুই তো অন্তর্যামী, তুই তো মনের কথা বুঝতে পারিস। তুই কি আমার মনের কথা বুঝতে পারিস নি? নিজের মনে মনে বলছেন, তুই কি আমার মনের ভেতরে কি হচ্ছে সেটা তুই বুঝতে পারিস নি? খুকির বিয়েটা হয়ে যাক, খুকির বিয়েটা দেওয়ার জন্যই তো আমার তোকে বিক্রি করা, তারপর তুই যার ঘরে যাবি তাদের বাড়ি গিয়ে আমি তোকে দেখে আসবো, তোর জন্য সন্দেশ নিয়ে যাব, রসগোল্লা নিয়ে যাব, যতদিন বেঁচে থাকবো তোকে কি ভুলতে পারবো? আমি যতদিন বেঁচে থাকবো তোকে আমি ভুলতে পারবো না, তুই মনে কোনো অভিমান করিস না মা, বারবার বলছেন, নিজের মনে মনে বলছেন। তিনি যেন তার মনে হচ্ছে এই কথাগুলো যদি আদরের কাছে পৌঁছে যায়। আমরা শেষ পরিচ্ছেদে চলে এসেছি, সপ্তম পরিচ্ছেদ। পরদিন বিকেলে একটি চাষি লোক একখানি পত্র আনিয়া মুখোপাধ্যায় মহাশয়ের হস্তে দিল। বিকেলবেলা একটা চাষি একটা চিঠি এনে দিল তার হাতে। পত্রটা পড়ে, চিঠিটা পড়ে পত্র পাঠ করিয়া ব্রাহ্মণের মাথায় যেন বজ্রাঘাত হইল, তার মাথায় যেন বাজ পড়ল। মধ্যম পুত্র লিখিয়াছে, তার মেজ ছেলে লিখেছে, বাটি হইতে 7 ক্রোশ দূরে আসিয়া কল্য বিকালে আদরিনী অত্যন্ত পীড়িত হইয়া পড়ে। বাড়ি থেকে 7 ক্রোশ দূরে যাওয়ার পরে হঠাৎ সে খুব অসুস্থ হয়ে পড়েছে, সে আর পথ চলিতে পারে না, রাস্তার পাশে একটা আম বাগানে শুইয়া পড়িয়াছে, রাস্তার পাশে একটা আম বাগানে সে শুয়ে পড়েছে, তার পেটে বোধহয় কোনো বেদনা হইয়াছে, সুরটি উঠাইয়া মাঝে মাঝে কাতর স্বরে আর্তনাদ করিয়া উঠিতেছে। মাহুত যথাবিদ্যা সমস্ত রাত্রি চিকিৎসা করিয়াছে, কিন্তু কোনো ফল হয় নাই। মাহুত যে সবসময় দেখভাল করে, ওরা অনেক কিছু বুঝতে পারে, তো তাই সে যথাসাধ্য তার শুশ্রূষা করেছে, কিন্তু কোনো ফল হচ্ছে না। কি আশ্চর্যভাবে সে লিখছে, মধ্যম পুত্র, বোধহয় আদরণী আর বাঁচিবে না। কি অসম্ভব দায়িত্ব জ্ঞানহীন একটি পুত্র। সে জানে তার বৃদ্ধ বাবা, সে কতখানি তিনি ভালোবাসেন আদরিণীকে, তাকে কত সহজে সে লিখছে, মনে হয় আদরিণী আর বাঁচিবে না, যদি মরিয়া যায় তবে তাহার শবদেহ প্রথিত করিবার জন্য নিকটেই একটু জমি বন্দোবস্ত লইতে হইবে, সুতরাং কর্তা মহাশয়ের অবিলম্বে আসা আবশ্যক।
কর্তামহাশয় অর্থাৎ তার বাবার অবিলম্বে আসা দরকার। ওই বুড়ো বাবা অবিলম্বে যাবে কেন না, ও যদি ও মনে হচ্ছে আর বাঁচবে না, কি তার সে কিন্তু কি অবহেলার সঙ্গে কথা বলছে, এবং সে মরে গেলে তাকে তো কবর দিতে হবে, সেজন্য জমি দরকার, সেই ব্যবস্থাটা করতে বাবা আসবে, এই 7 ক্রোশ সুজিয়ে বাবা আসবে, সেই ব্যবস্থাটা করার ক্ষমতা তার মেজ ছেলের নেই। বাড়ির মধ্যে গিয়া উঠানে পাগলের মতো পায়চারি করিতে করিতে বৃদ্ধ বলিতে লাগিলেন, আমার গাড়ির বন্দোবস্ত করে দাও, আমি এখনই বেরুবো, মানে আমি এখনই চলে যাব, আমার জন্য গাড়ির বন্দোবস্ত করো। আদরের অসুখ, যন্ত্রণায় সে ছটফট করছে, আমাকে না দেখতে পেলে সে সুস্থ হবে না। নিজের সন্তানের জন্য মানুষ যেরকম আকুলি বিকুলি করে, ঠিক তেমনি করে তিনি আদরিনীর জন্য আকুলি বিকুলি করছেন, যে তার অসুখ করেছে, সে যতক্ষণ না আমাকে দেখতে পাবে সে কিছুতেই সুস্থ হবে না, আমি আর দেরি করতে পারবো না। তখনই ঘোড়ার গাড়ির বন্দোবস্ত করতে লোক দৌড়লো। বধূরা অর্থাৎ তার পুত্রবধূরা অনেক কষ্টে একটু দুধ খাইয়ে দিল তাকে, সে বৃদ্ধ কিছু খেতে চাইছেন না, দুধ খাইয়ে দিল। রাত্রি 10টার সময় গাড়ি ছাড়িল, কারণ এই যে বিকেলবেলা চিঠিটা এসেছিল, রাত 10টায় গাড়ি ছাড়লো। জ্যেষ্ঠ পুত্র মানে বড় ছেলে সঙ্গে গেল, পত্রবাহক সেই চাষি সে বসলো কোচ বাক্সে অর্থাৎ গাড়োয়ানের সঙ্গে। কেমন, কারণ সে পথ দেখিয়ে নিয়ে যাবে। পরদিন প্রভাতে গন্তব্যস্থানে পৌঁছিয়া বৃদ্ধ দেখিলেন সমস্ত শেষ হইয়া গিয়াছে। যখন তিনি পৌঁছলেন সেই জায়গায়, চাষি তাকে নিয়ে উপস্থিত হলো, তখন দেখলেন সব শেষ হয়ে গেছে। আদরিনীর সেই নবজলধর বর্ণ বিশাল দেহখানি আম্রবনের ভিতর পতিত হইয়া রহিয়াছে। নবজলধর, জলধর মানে মেঘ, যে জলকে ধরে রাখে, মেঘ থেকে বৃষ্টি হয়তো তাই, নতুন মেঘের মতন কালো তার যে দেহটা, সেই দেহটি আম্বনের ভেতরে পড়ে রয়েছে, তাহা যে নিশ্চল নিষ্পন্দ, সে নিশ্চল, সে আর চলার ক্ষমতা শেষ হয়ে গেছে, নিস্পন্দ, আর কোনো স্পন্দন নেই, প্রাণের এতটুকু স্পন্দন তার মধ্যে নেই। বৃদ্ধ ছুটিয়া গিয়া হস্তিনীর শবদেহর নিকট লুটাইয়া পড়িয়া তাহার মুখের নিকট মুখ রাখিয়া কাঁদিতে কাঁদিতে বারংবার বলিতে লাগিলেন, বারবার বলতে লাগলেন, তাকে জড়িয়ে ধরে তার মুখের কাছে মুখ নিয়ে বলতে লাগলেন, অভিমান করে চলে গেলি মা, তোকে বিক্রি করতে পাঠিয়েছিলাম বলে তুই অভিমান করে চলে গেলি। সত্যি তো, এই যে বারবার যে কথাটা বলতেন যে আমি কি আমার ছেলে পুলেদের বিক্রি করতে পেরেছি? পারিনি তো, এই অপদার্থ ছেলেগুলোকে তো আর বিক্রি করতে পারিনি, কিন্তু তুই যেহেতু অবলা প্রাণী তাই তোকে লোকের কথায় বিক্রি করতে পাঠিয়েছিলাম, কিন্তু তাতে তোর অভিমান হয়েছে, তোর দুঃখ হয়েছে, এতদিন তুই আমার কাছে থেকেছিস, আমার মেয়ের মতন থেকেছিস, সেই তোকে আমি বিক্রি করতে পাঠিয়েছি, তোর বড্ড অভিমান হয়েছে, তাই বেরোনোর সময় তোর চোখ দিয়ে জল পড়ছিল, এতটাই অভিমান হলো যে তুই দুনিয়া ছেড়েই চলে গেলি, শুধু আমার বাড়ি নয়, এতটা কষ্ট দিয়ে আমাকে তুই দুনিয়া ছেড়ে চলে গেলি বলে তিনি কাঁদতে লাগলেন। ইহার পর 2টি মাস মাত্র মুখোপাধ্যায় মহাশয় জীবিত ছিলেন, এরপর মাত্র 2 মাস মুখোপাধ্যায় মশাই বেঁচে ছিলেন, তারপর তিনিও মারা যান। কেমন, এটা মনে রাখবে। এবার দেখো যে এই যে গল্পটা, এই গল্পটা তোমাদের পাঠ্য করা হয়েছে। আমি এটা বারবারই বলে থাকি এই একই কথা, যে পাঠ্য করার পিছনে অনেকগুলো কারণ কাজ করে। এক্ষেত্রেও যে মনুষ্যতর জীব যারা, তাদের প্রতি আমাদের যে কর্তব্য, আমাদের যে ভালোবাসা, তার কথাটা তুলে ধরা, যে তাদের প্রতি আমাদের কীরকম আচরণ করা উচিত, সেটাও যেন বোঝানোর জন্য এই গল্পটা তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। এইবার দেখো, তোমাদের যে যে ধরনের প্রশ্ন আসার কথা, মোটামুটি যেটুকু আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে এমসিকিউ, সাধারণ এমসিকিউ, যেটা বহু বিকল্পীয়, যেমন ধরো যে আদরিনীর মৃত্যুর পর
মুখুজ্জেমশাই আর কতদিন বেঁচেছিলেন? 2 মাস বেঁচেছিলেন, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস এরকম করে। তা এটা হচ্ছে একদম সরাসরি প্রশ্ন, এটা থাকবে। এছাড়া যেটা থাকবে সেটা হচ্ছে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণও কিন্তু ওই যেটা মানে এর আগে যেটা ছিল তারই কাছাকাছি। এমন নয় যে তোমাদের গল্পটাকে মুখস্থ করতে হবে, কিন্তু তার প্রত্যেকটা পয়েন্টকে ভালো করে মনে রাখতে হবে। শূন্যস্থান পূরণেও তো একই জিনিস আসবে। ধরো এরকম আসলো, ইহার পর ড্যাশ মাস মাত্র মুখোপাধ্যায় মহাশয় জীবিত ছিলেন। তোমাকে সেখানে দুইটি অপশনটা টিক মারতে হবে। একটি, দুইটি, তিনটি, চারটি, ধরো এরকম 4টে রইল, অর্থাৎ অলমোস্ট সেম, কিন্তু শূন্যস্থান পূরণটা অলমোস্ট সেম। আচ্ছা, গেল। এরপরে কি আসতে পারে? তারপরে আর একটা আছে, এটাও খুবই সহজ, সেটা হচ্ছে স্তম্ভ মেলানো। দুপাশে এদিকে 4টে শব্দ দেওয়া থাকবে, এদিকে 4টে শব্দ দেওয়া থাকবে, কোনটার সঙ্গে কোনটা মিলছে সেইটা তোমাদেরকে মেলাতে হবে। কেমন? যেমন ধরো আমি একটা কথা বলছি, যে এপাশের লেখা রইল কল্যাণী, এপাশে লেখা রইল দ্বাদশ বর্ষ, মানে কল্যাণীর বয়স দ্বাদশ বর্ষ। আচ্ছা, তারপরে ধরো এদিকে লেখা রইল চৈত্র সংক্রান্তি, এপাশে লেখা রইল বামুনহাটের মেলা। কেমন? আচ্ছা, তারপরে যেমন কনিষ্ঠ পুত্র, বিয়ে পরীক্ষা, বিয়ের জন্য কল্যাণীর বিয়ের জন্য খরচ, কল্যাণীর বিয়ের খরচ 2500 টাকা। এবার এলোমেলো করে দেওয়া আছে, মানে এপাশের গুলো আর এপাশের গুলো এলোমেলো করে রয়েছে। তোমাকে দেখতে হবে যে কোন তার সঙ্গে কোন অপশনটা মেলে, সেটাও কিন্তু তোমাকে দেওয়া থাকবে, তোমার কাছে দেওয়া থাকবে, সেটাও 4টে অপশন দেওয়া থাকবে। যে ধরো আমি তোমাদের বলছি যে একদিকে দেওয়া থাকবে 1 2 3 4 রোমানে, আর একদিকে দেওয়া থাকলো ABCD। ধরো তোমাকে দেওয়ার একটা অপশানে দেওয়া আছে এ হচ্ছে বি, 1 হচ্ছে বি, 2 হচ্ছে এ, আবার পরের অপশানটাই রয়েছে হয়তো যে 2 হচ্ছে বি, 3 হচ্ছে এ, এরকম করে অপশন, মানে আমি 2টো করে বলছি, 4টে করেই দেওয়া থাকবে। তোমাদের সঠিকটাকে খুঁজে নিজেরা আগে রাফে ওটা দেখে নেবে যে স্তম্ভে কোনটার সঙ্গে কোনটা মিলছে, সেইটাকে মিলিয়ে তোমরা উত্তরটা করবে। হয়ে গেল এই আর একটা। এরপরে থাকবে ঠিক ভুল, যে কোনটা ঠিক কোনটা ভুল, কেমন? এই একটা থাকবে। আচ্ছা, আর একটা থাকবে হচ্ছে ঠিক ভুল যেটা, সেটার মধ্যে এরকমও থাকবে, ধরো যে যেমন এখানে আমি একটা উদাহরণ দিই তোমাদের। পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে, পত্রবাহক ভৃত্য খবর দিয়েছে হাতি পাওয়া যায়নি। এটা হচ্ছে আবার বিবৃতি এবং কারণ, এটা একটা টাইপ। সেটা হচ্ছে যে দেখো এটা কোনটা ঠিক কোনটা ভুল, সেখানে দেখা যাচ্ছে যে এ যেটা সেটা ঠিক, মানে বিবৃতিটাও ঠিক, আবার কারণটাও ঠিক, কিন্তু এর ঠিক কিন্তু আর এর সঠিক কারণ নয়। এই যে নিমন্ত্রণ রক্ষা করা কঠিন, আর এখানে বলা হচ্ছে যে ভৃত্য এসে খবর দিল হাতি পাওয়া যায়নি, দুটো জিনিসই ঠিক, কিন্তু এর কারণ বি নয়, বা বি আর এ যে পাওয়া যায়নি বলে যাওয়া কঠিন তা কিন্তু নয়, যাওয়া কঠিন কারণ কাছাড়ি কামাই হবে বলে, সেই জন্য, আর পাওয়া যায়নিটা আলাদা ব্যাপার। এই একটা জিনিসও থাকবে। আচ্ছা, তারপরে একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে সঠিক ঘটনাক্রম বেছে নাও। কতগুলো ঘটনা পরপর তোমাকে সাজিয়ে দেওয়া হবে। তোমার যদি ভালো করে গল্পটা পড়া থাকে তাহলে তুমি পরপর জিনিসটা সাজাতে পারবে। যেমন
কল্যাণীর বিয়ের প্রস্তাব, তারপরে ওকে বামুনহাটের মেলায় পাঠানো, তারপরে সে বামুনহাটের মেলায় যখন হলো না তখন ওকে রসুলগঞ্জের মেলায় পাঠানো, এবং সবশেষে আমবাগানের মধ্যে ওর মৃত্যু। এই যে ঘটনাগুলোকে এলোমেলো করে দেওয়া হলো, তোমাকে সাজিয়ে দিতে হবে, ক্রম অনুযায়ী সাজিয়ে দিতে হবে। এই গেল। সত্য মিথ্যাটা আমি আগেই বলেছি যে কয়েকটা তোমাদের লাইন দেওয়া থাকবে, তার কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা তোমাদের ইয়ে করতে, এটা আগে বলেওছি একবার। এছাড়া যেটা থাকবে সেটা হচ্ছে লাস্ট, সেটা হচ্ছে যে একটা অনুচ্ছেদ তোমাদের দেওয়া হবে, সেটা থেকে তোমরা কোনটা বুঝতে পারছো তার থেকে কি কয়েকটা লাইন দেওয়া রইল। ধরো যে এই যে মুখুজ্জে মশাই যেখানে বলছেন যে তুই কি যাবার সময় আমি তোর সঙ্গে দেখা করলাম না, সে কি তোকে অনাদর করে, এরকম কয়েকটা লাইন দেওয়া রইল। এটা থেকে কি তোমরা বুঝতে পারছো? মুখুজ্জে মশাই আদরিণীকে অত্যন্ত ভালোবাসতেন, তিনি আদরিণীকে বিক্রি করে দিতে চেয়েছিলেন, তিনি কল্যাণীকে ভালোবাসতেন, তিনি আদরিণীকে পছন্দ করতেন না, এইরকম কারণ দেওয়া রইল। তার থেকে তোমাকে সঠিক কারণটা বেছে নিতে হবে। একটা ছোট কয়েকটা লাইন দেওয়া থাকবে, তার থেকে তুমি সঠিক কারণটা বেছে নেবে। হ্যাঁ, মোটামুটি এই রকম ধরনের প্রশ্নগুলো তোমাদের থাকবে। এই গল্পটা পড়ানো হয়ে গেল। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা সেটা আমাকে ইনবক্স করবে।